নমস্কার বন্ধুরা, আমি চামেলি। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে। আজকে মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে চতুর্থ ক্লাস রয়েছে। এর আগে আমি 3টি ক্লাস দিয়েছি। তোমরা যারা এখনও এই ক্লাসগুলি দেখোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করে এসএলএসটির সিলেবাস ভিত্তিক ক্লাসগুলিও পেয়ে যাবে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং ইউরোপের ইতিহাসের। ওকে, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজেও জয়েন করতে পারো। আজকে মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে যে টপ 20 কোশ্চেন রয়েছে, তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে কে বসেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আরাম শাহ, অপশন সি রাজিয়া, অপশন ডি রুকুনুদ্দিন ফিরোজ শাহ। এখানে আরাম শাহ হয়ে যাবে সঠিক উত্তর। 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানির সূচনা হচ্ছে। দাস বংশের সূচনা করেন কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 10, যার সময়কালটা ছিল, এবং 10 থেকে 11 তারপরেই সিংহাসনে বসেন আরাম শাহ। আরাম শাহ ছিলেন কুতুবউদ্দিনের পালিত পুত্র। ওকে, এই আরাম শাহের রাজত্বকাল ছিল টোটাল 8 মাসের মতো। তারপর একে উচ্ছেদ করে ইলতুৎমিশ দাসবংশের সিংহাসনে বসেন। ওকে, এবং ইলতুৎমিশকেই দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে সুলতান মাহমুদ কবে গজনির সিংহাসনে বসেন? অপশন এ 962 খ্রিস্টাব্দে, অপশন বি 965 খ্রিস্টাব্দে, অপশন সি 978 খ্রিস্টাব্দে, অপশন ডি 998 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 998 খ্রিস্টাব্দে। 962 খ্রিস্টাব্দে গজনিতে আলুপ্তগিন নামক ব্যক্তি স্বাধীন রাজবংশের সূচনা করেন। আলুপ্তগিনের পর সুবুক্তগিন এবং সুবুক্তগিনের পর সুলতান মাহমুদ গজনির সিংহাসনে বসেন। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে আমির খসরুর কোন গ্রন্থে ভারত প্রেম তথা প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়? আমির খসরুর কোন গ্রন্থে ভারত প্রেম তথা প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়? অপশন এ খাজাইনুল ফুতুহু, অপশন বি তুঘলকনামা, অপশন সি নুহ শিপির, অপশন ডি উপরোক্ত সবগুলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নুহ শিপির। এটা একটা মসনবি টাইপের গ্রন্থ, যার কিছু পংক্তি, প্রথম কিছু পংক্তি নিজামুদ্দিন আউলিয়াকে উৎসর্গ করা হয়েছে। এই নুহ শিপির মসনবিতে আমির খসরুর ভারত এবং প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। খাজাইনুল ফুতুহু এবং তুঘলকনামা এই দুটো কিন্তু আমির খসরুর অপর গ্রন্থ। ওকে, দেখো পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ কিতাবুল ইয়ামিনী আবু নাসের মোহাম্মদ উদ্বি, অপশন বি পদ্মাবত মালিক মোহাম্মদ জয়সি, অপশন সি তারিখি ফিরোজ শাহী শামস সিরাজ আফিফ, এবং অপশন ডি তারিখি আকবরী বদাউনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ তারিখি আকবরী। এই গ্রন্থটি হচ্ছে নিজামুদ্দিন আহমেদের লেখা, বদাউনির নয়। আর বাকিগুলো সব ঠিক রয়েছে। দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে তারিখি ফিরোজ শাহী হচ্ছে জিয়াউদ্দিন বার্নির লেখা। এটা মনে রাখবে যে তারিখি ফিরোজ শাহী শামসি সিরাজ আফিফেরও লেখা একটি গ্রন্থ। ওকে, জিয়াউদ্দিন বারনি এবং শামসি সিরাজ আফিফ একই নামে গ্রন্থ লিখেছিলেন। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে সিটি অফ ভিক্টোরি নিম্নোক্ত কোন স্থাপত্যকে বলা হয়? অপশন এ ফতেপুর সিকরি, অপশন বি হুমায়ুনের সমাধি, অপশন সি বুলন্দ দরওয়াজা, অপশন ডি হচ্ছে লাহোর দুর্গ। এখানে ফতেপুর সিকরি হয়ে যাবে সঠিক উত্তর। এই ফতেপুর সিকরি আকবরের সময় তার রাজধানী ছিল, এটা আগ্রাতে অবস্থিত। এই ফতেপুর সিকরিকে বিজয়ের শহর বা সিটি অফ ভিক্টোরি বলা হয়। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে যাদব বংশীয় রাজাদের রাজধানী ছিল। অপশন এ দ্বার সমুদ্র, অপশন বি ওয়ারাঙ্গল, অপশন সি কল্যাণী, অপশন ডি দেবগিরি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরঙ্গল বা ওয়ারাঙ্গল। ওকে, যাদব বংশীয় রাজাদের রাজধানী, আর দ্বার সমুদ্র ছিল হোয়সলদের রাজধানী। এর সাথে মনে রাখবে পাণ্ড্যদের রাজধানী ছিল কিন্তু মাদুরাই। এই 3টে কিন্তু পরীক্ষায় অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে মার্কো পোলো ভারতে আসেন। অপশন এ 10ম শতকে, অপশন বি দ্বাদশ শতকে, অপশন সি ত্রয়োদশ শতকে, অপশন ডি পঞ্চদশ শতকে। এখানে ত্রয়োদশ শতক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখো পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে আলাউদ্দিন খলজি নিম্নোক্ত যার বিদ্রোহ দমন করেছিলেন? অপশন এ সিদি মৌলা, অপশন বি হাজি মৌলা, অপশন সি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া, এবং অপশন ডি হচ্ছে ফখরুদ্দিন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হাজি মৌলা। সিদি মৌলাকে হত্যা করেছিলেন, বা সিদি মৌলা কার সময় ছিল? জালালউদ্দিন ফিরোজ খলজির সময়।
আর হাজি মৌলা ছিল আলাউদ্দিনের সময়। এই দুটো তোমরা গুলিয়ে ফেলবে না। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে মোহাম্মদ বিন তুগলক তার আমলে কয়টি বিদ্রোহ দমন করেন? অপশন এ 20টি, অপশন বি 22টি, অপশন সি 10টি এবং অপশন ডি হচ্ছে 5টি। তো সঠিক উত্তর এখানে অপশন বি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের সময় সবচেয়ে বেশি আঞ্চলিক বিদ্রোহ হয়েছিল 22টির মতো। ওকে, তো এখানে সঠিক উত্তর 22টি। দেখো পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ সিকান্দার শাহ, অপশন বি নাসরত শাহ, অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং অপশন ডি রাজা গণেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নসরত শাহ, যার সময়কালটা ছিল 1519 থেকে 32 এবং এই নসরত শাহ মুঘল সম্রাট বাবরের সাথে সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন। বাবর তার বাবরনামাতে নসরত শাহের নাম কিন্তু উল্লেখ করে গেছেন। ওকে, বাংলায় কদম রসুল এবং বড়সোনা মসজিদ নসরত শাহের অন্যতম স্থাপত্য কীর্তি। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে হিস্টোরি অফ মিডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? অপশন এ ইরফান হাবিব, অপশন বি এল শ্রীবাস্তব, অপশন সি ঈশ্বরী প্রসাদ, অপশন ডি কে এস লাল। এখানে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ ঈশ্বরী প্রসাদ। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে নব মুসলমানরা ছিল? অপশন এ ধর্মান্তরিত হিন্দু, অপশন বি ধর্মান্তরিত মঙ্গল, অপশন সি ধর্মান্তরিত উজবেক, অপশন ডি ধর্মান্তরিত খ্রিস্টান। তো এখানে সঠিক উত্তর ধর্মান্তরিত মঙ্গল। এই নব মুসলমানরা জালালউদ্দিনের সময় দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত। আলাউদ্দিন খলজি একদিনে 30,000 নব মুসলমানকে হত্যা করে। এই কোশ্চেনটাও কিন্তু দেয় অনেক সময় পরীক্ষায়, তাই তোমাদের ইনফরমেশনটা বলে রাখলাম। আর এই নব মুসলমানরা ছিল কিন্তু মঙ্গল। জালালউদ্দিনের সময় যে মঙ্গল আক্রমণ হয়, সেই মঙ্গল আক্রমণের ফলেই কিছু মঙ্গল আটক হয়ে থেকে যায়, তারা নব মুসলমানে পরিণত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে জিন প্রভাসুরি কোন সুলতানি শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন? দেখো জিন প্রভাসুরি অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি গিয়াসউদ্দিন বলবন এবং অপশন ডি হচ্ছে ফিরোজ তুগলক। তো এখানে মোহাম্মদ বিন তুগলক হয়ে যাবে সঠিক উত্তর। মাদ্রাসায় এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, জিন প্রভাসুরি কোন সুলতান শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন? তো এটা সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ সুলতানি যুগে ইকতা বংশানুক্রমিক ছিল, অপশন বি সুলতানি প্রদেশগুলির শাসনকর্তাদের বলা হতো ওয়ালি, অপশন সি ফিরোজ শাহ তুগলক যোদ্ধা হিসেবে বিশেষ সফলতা পাননি, অপশন ডি মোহাম্মদ বিন তুগলকের দেবগিরিতে রাজধানী স্থানান্তরের একটি কারণ ছিল মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সুলতানি যুগে ইকতা বংশানুক্রমিক ছিল। এটা ভুল, এটা বংশানুক্রমিক কখনোই ছিল না, তবে ফিরোজ শাহের সময় থেকে বংশানুক্রমিকের লক্ষণ দেখতে পাওয়া যায়। ওকে, বাকি অপশানগুলো তোমরা দেখো, অনেক ইনফরমেটিভ রয়েছে, এগুলো কিন্তু সেপারেটভাবে পরীক্ষায় আসতে পারে। মোহাম্মদ বিন তুগলকের দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিন্তু প্রধান একটি কারণ ছিল মঙ্গল আক্রমণ, কারণ আমরা দেখেছি যে সুলতানি যুগে ইলতুৎমিশের সময় থেকে কিন্তু মঙ্গল আক্রমণের চেষ্টা চলেই আসছে। আলাউদ্দিনের সময় সবচেয়ে বেশিবার মঙ্গল আক্রমণ হয়েছিল 7 বার, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করে অনেক সময়। সুলতানি প্রদেশগুলির শাসনকর্তাকে ওয়ালি বলা হতো এবং ফিরোজ শাহ তুগলক সেনাপতি হিসেবে বা যোদ্ধা হিসেবে বিশেষ সফলতা লাভ করতে পারেননি, উনি তার জনহিতকর কার্যাবলীর জন্যই বিখ্যাত। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ছিল বিজয়নগরের রৌপ্য মুদ্রা? অপশন এ বরাহ, অপশন বি প্যাগোডা, অপশন সি তার, অপশন ডি জিতল। এখানে সঠিক উত্তর তার। আর বরাহ এবং প্যাগোডা ছিল বিজয়নগরের স্বর্ণ মুদ্রা, জিতল ছিল বিজয়নগরের তাম্র মুদ্রা। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে বিজয়নগর সাম্রাজ্যের পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল। বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অপশন এ সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ, অপশন বি কৃষ্ণদেব রায়ের দুর্বল উত্তরাধিকারী, অপশন সি বিজাপুর গোলকুন্ডা আহমেদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য এবং অপশন ডি হিন্দু সামন্তদের বিদ্রোহ। তো সঠিক উত্তর এখানে বিজাপুর গোলকুন্ডা আহমেদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্যই ছিল বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ, এবং যে ঐক্যর কারণে তালিকোটা যুদ্ধ হয়, যেখানে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু পরাজয় হয়েছিল। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে
নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? অপশানগুলো দেখো। অপশান এ খসরুর বিদ্রোহ 1205, অপশান বি শামগড়ের যুদ্ধ 1558, অপশান সি আকবরের আশিরগড় দুর্গ অবরোধ 1601, অপশান ডি মনসবদারি প্রথা প্রবর্তন 1574। তো এখানে একটি সঠিক রয়েছে, সেটি হচ্ছে অপশান সি আকবরের আশিরগড় দুর্গ জয় বা অবরোধ। এটা হচ্ছে 1601, যেটা আকবর একমাত্র ছলনার মাধ্যমে জয় করেছিল। ওকে, খসরুর বিদ্রোহ এটা হবে 1606, শামগড়ের যুদ্ধ 1658, এখানে 1558 দেওয়া হয়েছে, এবং মনসবদারি প্রথা প্রবর্তিত হয় 1577 খ্রিস্টাব্দে। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কোন চুক্তির ফলে পেশোয়া পদের অবলুপ্তি ঘটেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশান এ সলবাইয়ের সন্ধি, অপশান বি ওয়ার্নারের চুক্তি, অপশান সি পুরন্দরের সন্ধি, অপশান ডি পুনা চুক্তি। এখানে সঠিক উত্তর পুনা চুক্তি। 1817 সালে ইংরেজ এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে পুনা চুক্তি হয়, এর ফলে পেশোয়া পদের অবলুপ্তি ঘটে। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে টিপু সুলতান অপর যে নামে পরিচিত? অপশান এ মহীশূরের বাঘ, অপশান বি দিল্লির বাঘ, অপশান সি আগ্রার বাঘ, অপশান ডি গোয়ালিয়রের বাঘ। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে। এছাড়া তোমরা মনে রাখবে টিপু সুলতান মহীশূরে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন এবং টিপু সুলতান ফরাসিদের সাহায্যে বাংলায় ইংরেজদের বিতাড়িত করতে কিন্তু সচেষ্ট হয়েছিলেন। ইনি জেকোবিন ক্লাবেরও সদস্য ছিলেন ফ্রান্সের। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে 20। নিম্নলিখিত কোন যুদ্ধটি ভারতে ফরাসিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে? অপশান এ বন্দিবাসের যুদ্ধ, অপশান বি প্রথম কর্ণাটকের যুদ্ধ, অপশান সি বক্সারের যুদ্ধ, অপশান ডি পলাশির যুদ্ধ। এখানে বন্দিবাসের যুদ্ধ হয়ে যাবে সঠিক উত্তর। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, যা ফরাসিদের ভবিষ্যৎ নিশ্চিত করে দেয় ভারতে। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48, বক্সারের যুদ্ধ 1764 এবং পলাশির যুদ্ধ হচ্ছে 1757। আজকে এটাই ছিল শেষ কোশ্চেন। আশা করি কোশ্চেনগুলো তোমাদের অন্য দিনের মতোই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিও, তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দিও। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ভালো থেকো সকলে, বাই।